একটা মেয়ের ওপর যদি কোনো রকম অত্যাচার করা হয়, আমরা সবসময় উল্টো দিকের পুরুষটিকেই আজে বাজে কথা বলি, নোংরা কথা বলি, আর আহা উহু করি মেয়েটার ফরে দাঁড়িয়ে। একটা ম্যারিড মেয়ে, তার স্বামী যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সঙ্গে ইনভলভ থাকে, তখন সেক্ষেত্রে আমরা সমগ্র পুরুষ জাতিটাকেই বলতে পারো দুচ্ছাই দুচ্ছাই করি, বাজে কথা বলি, যে পুরুষ মানুষ মানেই তাই, তাই না? এই কারণে এই জিনিসগুলো একটা সময় ঘটতো, একটা সময় মেয়েদেরকে ভীষণভাবে হিউমিলিয়েট হতে হতো এই সমাজে। সেই জন্য কিছু আইন ব্যবস্থা আনা হয়েছে মেয়েদের ফরে। এখন মেয়েদের ফরে আইনটা অনেক বেশি স্ট্রং একটা পুরুষের থেকে। কোথাও দাঁড়িয়ে জানো তো, কিছু সংখ্যক মেয়েরা নিজেদের ফরে থাকা এই আইনটাকে মিস ইউজ করছে। আজকে আমি একজন নারী হয়ে আমার বলতে কোথাও একটুও বাজছে না। সব ক্ষেত্রে পুরুষরা খারাপ হয় না, সব ক্ষেত্রে নয়। তোমরা একটা জিনিস ভেবে দেখো, একটা ট্রেন যখন থাকে, লেডিস বগিও থাকে, জেনারেল বগিও থাকে। আমরা কিন্তু জেনারেল বগিতে বেশি কমফোর্ট ফিল করি, কারণ লেডিস বগিতে অনেক আজে বাজে রকম স্ল্যাং, মারামারি, ঝগড়াঝাটি এগুলো দেখতে পাই। কিন্তু একটা জেন্টস মানে জেনারেল বগি যেটা হয়, সেখানে কিন্তু সেই ধরনের জিনিসগুলো হয় না। কি হ্যাঁ, কিছু সংখ্যক ছেলেপেলেরা খারাপ হয়। লেডিস বগিতে তোমরা দেখবে উঠলে পরে যে যেখান থেকে বসেছে সে কিন্তু তার মানে যেখানে তার গন্তব্যস্থল তার আগে কিন্তু সে উঠতে চায় না। কিন্তু জেন্টস বগিতে তোমরা দেখবে, মানে জেনারেলে তোমরা দেখবে সেখানে তারা কিন্তু কোঅপারেট করে, তারা কিন্তু উঠে দাঁড়ায় এবং তোমাকে সিট দেয়। এটাই হচ্ছে পার্থক্য আমাদের মেয়ে আর ছেলেদের মধ্যে। না, আমি একবারও বলছি না সমস্ত পুরুষ ভালো, কখনো নয়। সমস্ত পুরুষ যদি ভালো হতো, রেপ এত পরিমাণে হতো না। রেপ কিন্তু পুরুষের দ্বারাই নারীরা হয়, নারীদের দ্বারা নারীরা হয় না, কিংবা কোনো নারী কোনো মেয়েকে রেপ করে না। তবে রেপ না করলেও রেপের থেকেও অনেক বড় কিছু করে, মলেস্ট করে, তাদের জীবন শেষ করে দেয়। তার জ্বলন্ত উদাহরণ হলো এই অতুল প্রসাদ। নিশ্চয়ই তোমরা অতুল প্রসাদের সমস্তটাই সবাই জেনে গেছো। আজকে কেন আমার ভিডিওতে আমি কথা বলবো এই যে দুফুট ঠাকুরপো আর তার সঙ্গে টিকটক বৌদি, তাকে নিয়ে, তার সঙ্গে কেন অতুল প্রসাদকে এখানে টেনে নিয়ে আসলাম, এই দুফুট ঠাকুরপোর আর টিকটক বৌদির সাথে এর অনেক মিল আছে, সেগুলো বোঝাবো বলেই এই কথাটা বলছি। একটুখানি বলে নেই, অতুল প্রসাদকে আমরা সবাই মোটামুটি এখন চিনে গেছি, ভাইরাল মুখ হয়ে গেছে এখন। অতুল প্রসাদ ব্যাঙ্গালোরে একজন এআই ইঞ্জিনিয়ার, যে সে ইঞ্জিনিয়ার নয়, এআই ইঞ্জিনিয়ার। তাহলে তার কত বড় ব্রাইট একটা ফিউচার ছিল, কত বড় ব্রাইট একটা কেরিয়ার ছিল। আজকে সেই কেরিয়ারটা ধ্বংস হয়ে গেছে কার জন্য? না, একজন মেয়ের জন্য। সেই মেয়েটি কে? তার বিবাহিত স্ত্রী। ম্যাট্রিমনি দেখে তাদের বিয়ে হয়। মেয়েটিও এডুকেটেড ছিল, তবে অতুল প্রসাদের মতো নয়। মেয়েটির চাকরির জন্য অতুল প্রসাদ অনেক চেষ্টা করেছে, অনেক বলেছে তুমি আরও পড়াশোনা করো, কিন্তু তার এইসবের প্রতি কোনো ন্যাক ছিল না। তার ন্যাক ছিল পুরুষ মানুষের মাথা ভাঙিয়ে গুলিয়ে কি করে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করব। এটাই ছিল তার অ্যাকচুয়াল মাকসাদ, যেটাকে বলে অ্যাকচুয়ালি তার মানে অভিসন্ধি, যে কিভাবে এইভাবে আমি টাকাটা নেব। এটাই ছিল। বিয়ের পর মোটামুটি কিছুদিন ভালো কেটেছে। তারপরে অতুল প্রসাদের স্ত্রী কনসিভ করে। কনসিভ করার পর থেকে তাদের সংসারে অশান্তির তার মেন কারণ হচ্ছে মেয়েটির মা, মানে অতুল প্রসাদের শাশুড়ি। সে মেয়ে প্রেগনেন্ট বলে তাদের বাড়িতে এসে থাকা শুরু করা, সেই থেকে মেয়ের কান ভাঙানি দেওয়া শুরু করে। মেয়েটি তো একদম বাচ্চা নয়, ছোট ছিল না, যথেষ্ট বড়, যথেষ্ট ম্যাচিউরিটি হয়ে তারপর তার বিয়ে হয়েছে। তারপরে সেখান থেকে তাদের একটা সন্তান হয় এবং সেখান থেকে সে তার সন্তানকে নিয়ে বেরিয়ে চলে যায়। তারপরে বেরিয়ে গিয়ে প্রথমে ডিমান্ড করে, কেস করা হয়। কেস করার পর ডিমান্ড করা হয় প্রত্যেক মাসে 40,000 টাকা করে দিতে হবে তার বাচ্চার জন্য। অতুল প্রসাদ সেটাও মেনে নেয়। তারপরে সে আবারও সেটাকে বাড়িয়ে 80,000 টাকা করে। অতুল প্রসাদ সেটাকেও মেনে নেয় এবং তার সঙ্গে ডিভোর্সের কেস তাদের চলছিল। ডিভোর্সের জন্য 1 কোটি টাকা ডিমান্ড করে অতুল প্রসাদের কাছে। অতুল প্রসাদ 1 কোটি টাকা পর্যন্ত একটা জায়গায় ছিল। তারপরে সে কী করলো, ওই 1 কোটি টাকা বাড়িয়ে 3 কোটি টাকা। অ্যালিমনি এখন কোনো ব্যাপারই না, তাই না? অ্যালিমনি তাদের জন্যই রাখা হয়েছে যারা অসহায় হাউসওয়াইফ, যাদের কিছু করার থাকে না, যাদের কিছু করার মতো পরিস্থিতি থাকে না, তাদের জন্য অ্যালিমনি রাখা হয়েছে। এইসব মেয়ে, সে কিনা একটা ভালো চাকরি করতো, ভালো স্যালারি পেতো, সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন এক একটা পুরুষ মানুষকে ধরবো আর ঘাড় ভেঙে তার থেকে টাকা খাবো। 3 কোটি টাকা, বুঝতে পারছো? কোনো বড় বড় সেলিব্রিটিরাও দিতে গিয়ে না হিমশিম খেয়ে যায়। বলিউড ছাড়া টলিউডে তো সম্ভবই নয়, বুঝতে পারছো তো? 3 কোটি টাকা, সেটা কোনোভাবেই সম্ভব নয় অতুল প্রসাদের পক্ষে দেওয়া। সে যেই কোর্টে আর কি কেসটা উঠেছিল, সেই জজকেও বলেছিল যে আমার পক্ষে এত টাকা কি করে দেবো, কোথা থেকে দেবো, সম্ভব নয়। তিনি এই কেসটা হ্যান্ডেল করার জন্য 5 লাখ টাকা ঘুষ চেয়েছিল। কোথায় আমাদের আইন ব্যবস্থা, কোথায় আমাদের আইন ব্যবস্থা? 5 লাখ টাকা ঘুষ দিতে পারেনি বলে শেষমেশ বাধ্য হয়ে অতুল প্রসাদ 1 ঘন্টা 20 মিনিটের একটা ভিডিও রেকর্ড করে
একটা 20 পাতা না 24 পাতার একটা লেটার লিখে রেখে তারপরে সে সুইসাইড করে। চলে তো গেল অতুল প্রসাদ, চলে তো গেল। ফাইনালি তার স্ত্রী ধরা পড়েছে। কি লাভ, কি লাভ হলো এই ধরা পড়ে? একটা প্রাণ, একটা ভবিষ্যৎ শেষ হয়ে গেল। তার সঙ্গে আমাদের দেশের একটা বড় ভবিষ্যৎ, একজন এত বড় এআই ইঞ্জিনিয়ার যে কিনা আমাদেরকে অনেক কিছু দিতে পারত, সেটাও ধ্বংস হয়ে গেল শুধুমাত্র একজন নারীর জন্য। তাহলে সব ক্ষেত্রে পুরুষ মানুষ দায়ী হয় না, নারীরা অনেক বেশি খারাপ এখনকার সমাজে, অনেক বেশি মিস ইউজ করে সমস্ত ফেসিলিটিগুলোকে। হ্যাঁ, আমিও একজন নারী, তারপরেও আমি ধিক্কার জানাই এই ধরনের নারীকে। কেন বললাম এই কথাটা, এই রেফারেন্সটা কেন টেনে আনলাম? এই যে কালকে রাজারানী বলেছিলাম বলে তোমাদের অনেকের অনেক দ্বিমত ছিল, রাজারানী অ্যাটলিস্ট বলেও না দিদি ভাই, রাজারানী বলছি না, সেই জন্য আজকে আমি নাম দিয়েছি দুফুট ঠাকুরপো আর টিকটক বৌদি। বন্ধুরা নামটা কেমন হয়েছে একটু জানিও। চলো, এই দুফুট ঠাকুরপো আর টিকটক বৌদির অনেক পোল ভান্ডা আজকে এখানে আমি ফুঁড়ে দেবো, তো সেটা শোনার জন্য আমার সঙ্গে থাকো। আর চলো ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রো তো দিতে হবে, তাই না? হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে তো থাকবেই, বেল আইকন অন করে রাখবে অলওয়েজ, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো, এই যে কথাটা আমি অতুল প্রসাদের যে কথাটা বললাম, এই ক্ষেত্রে এই যে মানুষটি, এই যে পুরুষ মানুষটি, এর ঠিক কতটা দোষ ছিল তোমরা একটু বলো তো। তাহলে এই যে বৃষ্টি বেরিয়ে গেল, মানে আমাদের যে টিকটক বৌদি, এই টিকটক বৌদির যে এক্স হাজব্যান্ড, সে ঠিক কতটা দায়ী সেটা কি আমরা জানি? সেটা কি আমরা জানি? আমরা টিকটক বৌদির কাছ থেকে শুনতে পেয়েছি অনর্গল, মানে নন স্টপ সে বলে গেছে তার হাজবেন্ড দ্বারা সে অত্যাচারিত, এই না সেই, আর সে যে টর্চারের কথা বলেছে সেই পরিমাণ টর্চার করা একটা মানুষের পক্ষে সম্ভব নয়। তাও আবার 10 বছর ধরে সে সহ্য করেছে। 10 বছর ধরে ওই পরিমাণ টর্চার সহ্য করে কেউ বেঁচে থাকে না। 4 বার মাথায় লোহার রডের বাড়ি, সিগারেটের চাকা, অথচ তার কোনো প্রুফ নেই, তার কোনো স্পট নেই, তার কিচ্ছু নেই। আচ্ছা, মেনে নিলাম আমি এই যে টিকটক বৌদির কথা, তার হাজবেন্ড তার ওপর এতটাই টর্চার করেছে, মেনে নিলাম। আচ্ছা বন্ধুরা, স্বামী অনেকের খারাপ হয়, অনেক দেখি আমরা, অনেক মেয়েরা এই সমাজে প্রচুর অত্যাচারিত, অনেক মেয়েদেরকে চোখের সামনে, তাদের বাচ্চাদের চোখের সামনে আমি দেখেছি, শুনেছি, নিউজও দেখেছি, পুড়িয়ে মেরে ফেলা হয় তার স্বামী বা শ্বশুরবাড়ির তরফ থেকে। পুলিশ ফাইলে তো আমরা এরকম প্রচুর দেখি। কি ভুল বললাম? হয়। কিন্তু 10 বছর ধরে এই জিনিসটা চলছে, অথচ আমি স্টেপ নিলাম না, কিন্তু আমি জানতাম এটা আমার সাথে ঘটবে। আর যাদেরকে এই ধরনের জিনিসের ফেস করতে হয়, মানে যাদেরকে এই যে বললাম পুড়িয়ে মেরে ফেলা হয়, তাদের সঙ্গে কিন্তু সাডেন ঘটে। তারা কিন্তু জানতে পারে না যে আমার সাথে এটা ঘটবে, আজকেও ঘটবে, কালকেও ঘটবে। সে যদি বলে যায় আমার সাথে এটা রোজ আমাকে একবার করে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি কোনো স্টেপ নিইনি, তারপরে আমি তাকে ছেড়ে সিঙ্গেল থেকে তারপর সোশ্যাল মিডিয়ায় এসে আমি এগুলো বলছি, এটাকে বিশ্বাসযোগ্য? এটাকে বিশ্বাসযোগ্য? একটা মানুষকে সিগারেটের চাকা দেওয়া হচ্ছে দিনের পর দিন, তারপরেও সেই মানুষটা তার সঙ্গেই থেকে যাচ্ছে, তার কাছে নাকি কোনো অপশান নেই। অথচ আজকে কত অপশান, আজকে তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সটাকেও তার পরিবারের লোককে মানাতে সে বাধ্য করলো। সেদিন নাকি তার কাছে কোনো অপশান ছিল না যে আমি ওই স্বামীর সঙ্গে থাকতে পারবো না, আমি তো তাহলে মরে যাব, আমার একটা বাচ্চা আছে। সেদিন নাকি তার কাছে অপশান ছিল না, মেনে নিলাম তার কাছে অপশান ছিল না, তার কথাটাই সব ঠিক, তার কথাই ঠিক। ও একটা কথা একটুখানি মাঝখানে আমি বলতে চাই, তোমরা কি জানো বন্ধুরা, আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে পুরোপুরি, আজকে আমি ভীষণ ব্যস্ত, আর তোমাদের কাউকে মেরি ক্রিসমাস জানানো হয়নি, তো জানাচ্ছি সবাইকে মেরি ক্রিসমাস। খুব ব্যস্ত ছিলাম তো লেট করে ভিডিও হচ্ছে। আমি এখন থেকে সব ভিডিও ছাদে করব ভেবেছি, কারণ আমার একটা নাম দেওয়া হয়েছে ওয়াইটির থেকে, মানে ওই আমার ডান বায়ের কিছু মাসি পিসিরা আছে, আমার নাম দিয়েছে শুটকি, তারপরে কি ছাতকুমারী, তারপর তো আরেকটা নাম আছে, যেহেতু আমার নামটা ওখানে মেনশন করেনি তাই আর আমি সেই নামটা বললাম না, তোমরা সবাই সব জানো। তো তিনি আবার অনেক অনেক নামে ডাকছেন, তো তাকেও আজকে আমি কিছু বোঝাবো। যাই হোক, চলো বোঝাচ্ছি। আমি স্বামীর দ্বারা অত্যাচারিত, ধরো আমি আমার কথাই বলছি, আমার স্বামীর দ্বারা আমি অত্যাচারিত। এবার আমার কাছে ধরো আমার শ্বশুরবাড়ির দিকের অনেক লোক আছে, তো তারা আমাকে হেল্প করছে, তারা আমাকে এই অত্যাচার থেকে বেরিয়ে যেতে সাহায্য করছে, মানে আমি ঠিক তাদের কারোর সাথেই কি প্রেম করে বসবো? তাদের কারোর সাথেই কি প্রেম করে বসবো? মানে এটা রুচিতে আসবে? আমার দেওর, সে আমার সাপোর্ট করেছে, তাই বলে আমি সেই দেওরের সাথেই প্রেম করে বসবো, এটা রুচিতে আসবে? সে তো আমার দেওর,
তারপরে সে আমার থেকে আরো 2 বছরের ছোট, ছোট বড়টা এখনকার দিনে ম্যাটার করে না আমি জানি, কিন্তু তারপরেও এই রুচিটা তো আসবে না। আমার কাউকে ভালো লাগতেই পারে, আমার স্বামী খারাপ, আমার স্বামীর সঙ্গে থাকতে পারিনি তাই বলে কি আমি নতুন করে জীবন শুরু করবো না? 100 বার করবো, 100 বার করবো। তার জন্য তো আরো অনেক অপশন আছে, বেছে বেছে আমি ঠিক সেই ঘরেরই আরেকটা ছেলের সাথেই আমি প্রেম করব, তাকে বিয়ে করব। এখান থেকেই তো এটা স্পষ্ট যে এটা হয় না। কথা মানুষ এটা করে, হ্যাঁ অনেক ক্ষেত্রে আমরা দেখি হাজবেন্ড হয়তো চলে যায় বা থাকে না, মারা যায়, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো এইসব ঘটনাও খুব কম ঘটে, দেওরের সঙ্গে বিয়ে দেওয়া হয় অনেক ক্ষেত্রে দেখেছি। সেখানে কখন দেওয়া হয়? যখন হাজবেন্ড থাকলো না। আর এই ক্ষেত্রে আমার হাজবেন্ডের দ্বারা আমি অত্যাচারিত বলে আমি আমার দেওরকে বিয়ে করেছি। মানে এই জায়গাটাতে তোমাদের খটকা লাগছে না? এই জায়গাটাতে খটকা লাগছে না? তারপরে আবার কি সেই দেওরকে আমরা দুজনে মিলে তুই তুই করে বলি। দেওর আমার থেকে 2 বছরের ছোট। কোনো ভাই তার দাদার এগেনস্টে যেতেই পারে, দাদা খারাপ, কিন্তু সেই ভাই তাই বলে বৌদিকে পট করে বাগিয়ে নেবে? এটা হতে পারে? এগুলো সেই মাসি পিসিদের মাথার মধ্যে ঢোকে না, বুঝতে পেরেছো তো? মাসি পিসিদের মাথার মধ্যে এগুলো ঢোকে না, ঢুকবেও না। তাদের আবার অনেক বড় খোপড়ি, তো তাদের মাথায় ঢুকতে চায় না এগুলো। যাই হোক, ঢোকার আবার আমার দরকার নেই, তাদের নিয়ে কথা বলার আমার প্রয়োজনে নেই। তারা তাদের যা ইচ্ছা করতে থাকুক, করুক, বলতে থাকুক। তাদের অনেক ক্যালমা আমি দেখেছি, অনেক ক্যালমা তারা দেখিয়েছে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, আমার সব জানা আছে, তাই আর নতুন করে তাদের নিয়ে কিছু বলতে চাই না। তো এখানে এটাই বলতে চাই যে আজকে যদি আমি আমার হাজব্যান্ডের দ্বারা এতটাই অত্যাচারিত হয়ে থাকবো, আমি হাজব্যান্ডের দ্বারা অত্যাচারিত সেটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে প্রত্যেকটা ভিডিও মারফত আমি আমার ভিউয়ার্সদের জন্য তুলে ধরতে পেরেছি, তাহলে হাজব্যান্ডকে সামনে আনতে পারিনি কেন? রিভিল করতে পারিনি কেন? হাজব্যান্ডের একটা ফটো এখানে দিতে পারিনি কেন? তোমরা তো নিশ্চয়ই এতক্ষণে বৃষ্টির এক্স হাজব্যান্ড মানে অর্ণব মণ্ডলের ফটো দেখে ফেলেছো সবাই। আমি তোমাদেরকে বলেছিলামই যে অর্ণব মণ্ডলের ফটো আছে, ফোন নাম্বার আছে, আমি চাইলেই দিতে পারি, কিন্তু তাতে কি কোনো সুরাহা হবে? যাই হোক, তোমরা যেখান থেকে হোক, দেখাটাই হচ্ছে বড় কথা। দেখে তো ফেলেছো। আমাদের সবার বিষয়বস্তু একই, আমরা একটা জিনিসই চাই, মিথ্যেটা বন্ধ হোক, সত্যিটা সামনে আসুক। তো তোমরা আমার থেকে না হোক, অন্য কারো থেকে না হোক, ও আরও অন্য কারো থেকে, তোমরা তো অর্ণব মণ্ডলকে অলরেডি দেখে ফেলেছো। তার মানে যেসব মাসি পিসিরা এই যে হুমকি টমকি দিচ্ছে, আমরা যে হাওয়ায় কথা বলি না, তাদের বোঝা উচিত এটা, তাদের তো এটা বোঝা উচিত। কই, তারা তো কোনো কিছু প্রুফ দিতে পারছে না। তারা আবার বড় বড় করে বলছে যে না, এই যে আমাদের টিকটক বৌদি আর দুপুর ঠাকুরপোই নাকি ঠিক, দুপুর ঠাকুরপোই নাকি ঠিক। ঠিক আছে, তাকেও আমি আরও কিছু বোঝাবো তারা ঠিক না ভুল। তো এবার যেটা বলতে চাইছিলাম যে তাহলে কেন সে তার এক্স হাজব্যান্ডের একটা ছবি এখানে সামনে দিয়ে বলতে পারলো না এই মানুষটার দ্বারাই আমি অত্যাচারিত, এই মানুষটা আমার ওপর অত্যাচার করেছে? না, সেটা বার করার দায় হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তার হাজব্যান্ড কে, কোথায়, কি, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কিচ্ছু জানে না। এখানে এসে কতগুলো গল্প বলে দিল, দর্শক সেই গল্প খেয়ে দর্শক নিজের পকেটের টাকা এখানে নেটের মাধ্যমে তাদেরকে ছুঁড়ে মারল, তারা পকেটের মধ্যে ভরে নিল। বিষয়বস্তুটা তো তাই। অথচ সেই মানুষটা কে আমি বলেই গেলাম, সেটা খোঁজার দায়িত্ব হচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। যাই হোক, তোমরা অলরেডি দেখে ফেলেছো অর্ণব মণ্ডলকে। এইবার আমি সিঙ্গেল মাদার ছিলাম না স্বামীর সঙ্গে থাকাকালীনই সিঙ্গেল মাদার বলেছি, এটাও খোঁজার দায়িত্ব এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। সেটাও বার করে তোমাদের সামনে আনা হয়েছে। গেল, এবার সে এই দুপুর ঠাকুরপোকে বিয়ে করেছে, ঠান্ডা মস্তিষ্কে নাকি রেজিস্ট্রি করে বিয়ে করেছে তারা। ভালো কথা, একবারও বললো না কেন এই দুপুর ঠাকুরপোই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ঠাকুরপো? এটা কেন বলতে পারলো না তোমাদের সৎ ভালোবাসার মানুষগুলো? কেন বলতে পারলো না যে এটাই আমার ঠাকুরপো, এটা আমার দেওর, আমি আমার দেওরকেই বিয়ে করেছি? অন্যায় নাকি করেনি? কোনো নাকি অন্যায় নেই, নতুন নাকি জীবন দিয়েছে অনেকের কথায়। তাহলে বলতে পারলো না কেন যে মানুষটা নতুন জীবন দিয়েছে তার সাথে তার সম্পর্কটা কি, সে কে হয়? বলতে হলো কেন দুপুর ঠাকুরপোকে আমার কোনো পরিবার নেই, এই যে এই টিকটক বৌদি আর তা বাচ্চাটার কথা বলতে চাই না, এরাই হচ্ছে আমার পরিবার, আমার কোনো দাদা নেই, এই নেই সেই নেই, ও এমনি ওপর থেকে টপকে পড়েছে, ওর কেউ নেই, ওর বাবা মা কেউ নেই, ওপর থেকে টপকে পড়েছে, তাই না? বলতে পারলো না কেন সৎ সাহস নিয়ে এটা আমার বৌদি হয়? আর ওই বা বলতে পারলো না কেন এটা আমার দেওর হয়? না, সেটা খুঁজে বার করার দায়িত্ব হচ্ছে কি কাদের? এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। বার করে দিয়েছি, তোমাদের সামনে চলে এসেছে, তোমরা দেখে নিয়েছো ওদের সম্পর্কটা ঠিক কি। এইবার হচ্ছে রোগের বিষয়ে আসি। খুব অসুস্থ, আর সমস্ত অ্যাট্রাকশন ব্রেনকে রিলেট করে।
ব্রেনের কোনো কিচ্ছু আমরা আজ পর্যন্ত দেখিনি। আমাকে একজন কালকে কমেন্টস করেছিল যে দিদি জানো আমার ইউট্রাসটে, ওভারিতে না কোথায় বললে, হ্যাঁ ইউট্রাসটে পিসিওডি হয়েছিল। আমার তখন ভমিটিং হতো, আমি ডাক্তার দেখিয়েছি, 3 মাস ডাক্তার দেখানোর পরে আমি ঠিক হয়ে গেছি। বাট আমাদের খুব টেনশন ছিল, খুব টেনশানে ছিলাম, ভেবেছিলাম হয়তো কিডনি এফেক্টেড হয়েছে কিনা, পরে দেখলাম না আমার সব নর্মাল আছে। তার মানে এইগুলো আর এই ধরনের এখন আমাদের মেয়েদের অনেক বেশি কমপ্লিকেশন, এই সমস্ত সেন্সিটিভ পয়েন্টসগুলোতে অনেক বেশি, অনেক ইন্টারনাল প্রবলেম এখনকার মেয়েদের, যার জন্য এখন আইভিএফটা অনেক বেশি চলে, তোমরা জানো। সেই কারণে অনেক সমস্যা। তো এইগুলো এত বেশি মেজর নয়, এগুলো মাইনর। এখনকার মেয়েদের মধ্যে 100%-এর মধ্যে 60% মেয়েদেরই সমস্যা, আর কয়েক বছর পরে এটা 80%-এ গিয়ে দাঁড়াবে। এটাকে আর যদি আমার কথা, ওটা যদি সমস্যা হয়েই থাকে, অবশ্যই রোগ তো বটেই, সবটাই রোগ, রোগ কোনটা না, সেটাকে ব্রেনের মধ্যে নিয়ে যাওয়ার কি হয়েছে? ব্রেন রিলেটেড তো কিচ্ছু দেখিনি। ব্রেনে ওদের কথায় আমার ব্রেনে ক্লটিং, আবার ওরাই নিজেরাই দিয়েছে, কি হয়েছে, টিউমার না ক্যান্সার? তার মানে আমরা সেটাই ধরবো, আমরা তো সেটাই ধরবো, হয় টিউমার না হলে ক্যান্সার। আচ্ছা যদি টিউমার হয় তার ওটি হবে, হয়নি। যদি ক্যান্সার হয় তার কেমো হবে বা তার অন্য কোনো ট্রিটমেন্ট হবে। কেমো যদি নাও লাগে, ফার্স্ট স্টেজে ধরা পড়েছে, তার ট্রিটমেন্ট, কোনো ট্রিটমেন্টই হয়নি, কোনো ট্রিটমেন্টই হয়নি। যার ক্যান্সার বা টিউমার হবে তার 5 দিনের মধ্যে চেন্নাইতে তার ট্রিটমেন্ট কমপ্লিট করে সে বাড়ি ফিরতে পারবে না, কোনো দিনও না, অন্তত 15 দিন তার লাগবে, যতই সেটা নার্সিংহোম হোক না কেন। আমরাও অনেক কিছু জানি, তাই না? মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা না করলে কি হচ্ছে, আমরা অনেক কিছু বুঝি, আমরাও এই জেনারেশনেই বিলং করি, ওরা একা নয়। বোকা কতভাবে মানুষকে বানাবে, কতভাবে মানুষকে বোকা বানাবে। তারপরে ওখান থেকে এসছে আজকে 3.5 মাস, কোনো রকম মেডিসিন নেই। আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে একটা মেডিসিন, কি একটা ওষুধ খাওয়ালো, কেউ কেউ বলছে জেলোসিল খাইয়েছে, যাই হোক খাওয়ালো মেডিসিনটা। একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? লাস্ট ভিডিওতে, কালকের ভিডিওতে দেখলাম আমাদের দুপুর ঠাকুরপো আমাদের টিকটক বৌদিকে বলছে, সকাল হয়েছে উঠলো, তার ছেলে অসুস্থ, আমি বলছি অসুস্থ, তার পার্টিতে তো অবশ্যই আসবো। বলতো কি রে, টিকটক বৌদিকে বলছে কালকে ওষুধ খেয়েছিলি? টিকটক বৌদি ইচ্ছায় বা অনিচ্ছক জিনিসটা এডিট বা কাট হয়নি, মাথা নাড়ালো, মানে খায়নি। আচ্ছা যার এরকম একটা ক্রিটিক্যাল ইয়ে থাকবে, রোগ থাকবে, তার বাড়ির লোক অনেক বেশি অ্যাক্টিভ থাকবে সেই পেশেন্টটাকে নিয়ে, টাইম মতো। পেশেন্ট তো পেশেন্টের সব মনে থাকে না, বাড়ির লোক অ্যাক্টিভলি তাকে ওষুধটা তো টাইম মতো দিতেই হবে। কি বললো সেখানে আমাদের দুপুর ঠাকুরপো, কি বললো, ওষুধটা তাহলে খেয়ে নিস। তার মানে কি ওষুধটা এমার্জেন্সি না, রাতের ওষুধটা আমি পরের দিন রাতে খেলেও আমার চলবে বা দুপুরে খেলেও চলবে, এরকম কি হয় নাকি? ওষুধের তো একটা পার্টিকুলার টাইম থাকে, যে এই ওষুধটা 10 দিন খাবে, এই টাইমে খাবে, খাওয়ার আগে না খাওয়ার পরে, সকালে দুপুরে না সন্ধ্যায় না রাতে, তা একটা টাইম তো থাকে। সে মেজর রোগ হোক বা মাইনর রোগ হোক, এদের ক্ষেত্রে সবটাই উল্টো। এই উল্টোটাই প্রমাণ করে দিচ্ছে এরাই উল্টো, এরা উল্টো পথে আমাদেরকে পরিচালিত করতে চেয়েছিল। আর একটা কথা তোমাদেরকে বলছি, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, আমাদের এই টিকটক বৌদি ভিডিও করতে করতে এখন দেখছি খুব বেশি হাই তুলছে, খুব হাই তুলছে, মানে ঘুম পাচ্ছে, আর মুখ টুকগুলো ফুলে গেছে। কালকের ভিডিওতে দেখছি বলছিল যে আমার মাও বলেছে আমার মুখটা ফুলে গেছে, এই জন্য একটু ডাক্তারের কাছে যাবো, একটু ডাক্তারের কাছে যাব। আমার একটা খারাপ কন্ডিশনের মধ্যে আমি আছি, তাহলে ডাক্তার নিশ্চয়ই বলে দিয়েছে আমার কি কি সিমটম হবে, তাহলে আমি ডাক্তারের কাছে যাব, এটার মানেটা কি? আমি তো ডাক্তারের সঙ্গে টাচেই আছি। চেন্নাই গিয়েছিলাম, আমার ওখানকার ডক্টর ভালো লাগেনি, আমরা আবার বাইরে যাব, আবার এদিকে আমরা অন্য ডাক্তার দেখাচ্ছি, মানে বিষয়টা কি হচ্ছে ঘেটে ঘর। তাহলে আমার যদি সামান্য জিনিস হবে, আমি তো আগেই বলেছি চেন্নাই যাওয়াটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখাতে হবে, তাই ও এখানকার ডাক্তারেই সুস্থ হবে, ওরা এমন কিছু হয়নি, হয়তো একটু নার্ভের সমস্যা, হয়তো একটু গাইনোর সমস্যা আছে। তো সেখানে এই যে হাই তোলা দেখে আমার মনে হলো ওর নার্ভের সমস্যা আছে, ও নার্ভের ওষুধ খায়। দেখবে নার্ভের ওষুধ খেলে আমরা সারাদিন ঝিমাতে থাকি আর আমরা ফুলে যাই, ঘুম পাই তো, ঘুম হয় তো, ভীষণ পরিমাণে ঘুম হয়, কারণ আমি নিজে 3 মাস খেয়েছি, আমি জানি। সেই কারণেই বলছি, আমার ওই নার্ভের ওষুধ খেয়ে আমার 65 কেজি ওয়েট হয়ে গেছিলো, যেখানে আমার ওয়েট 53-52 এর মধ্যে থাকে। বুঝতে পেরেছো তো? ওই 3 মাসে আমি ওখানে চলে গেছি। তারপর সে আমাকে ডায়েট ফাইট করে, ওষুধের টাইম ছিল 3 মাস দিয়েছিল আমাকে নার্ভের ওষুধ, ডায়েট ফাইট করে যখন আমি সুস্থ 1 বছর পরে, তারপরে আমি সেই ওয়েটটাকে আমি আবার কমে নিয়ে আসি। সেজন্য আমি এখন শুটকি, আমাকে আবার ডাকে শুটকি শুটকি, এই নামটা আমার পছন্দ হয়েছে গো, ছাতকুমারী আর শুটকি। এখনকার মানুষ না তোমার মতো মুটকি হতে চায় না, সবাই না শুটকি হতেই চায়। আমি তো চাই পার্সোনালি, আমার শুটকি ভালো লাগে, আমি ডায়েট করি শুটকি হওয়ার জন্য, বুঝতে পেরেছো? আমি তোমার মতো মুটকি হতে চাই না গো মাসি। যাই হোক, গেল তো। এবার কি হলো, ওষুধ খাওয়া নিয়ে তো তোমাদেরকে বললাম। এবার রোগ ওর কি হয়েছে,
এত বড় হাইলাইট করে যারা দেখাচ্ছিল যে এত বড় কিছু হয়েছে, আমাদের সামর্থ্য নেই ওটি করার, বায়োপসি রিপোর্ট চলে এসেছে, বায়োপসি তো ক্রিটিক্যাল কেসগুলোতেই হয়, অ্যাকচুয়ালি বায়োপসি হয়নি, পুরো মিথ্যে কথা, কোনো স্ক্যানিং হয়নি, ওর মাথায় কিচ্ছু হয়নি, পুরো মিথ্যে কথা। এরপরও নাকি মাসিরা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, ভিডিও দেখে না, মাসিরা শুধু এসে আমাকে ফোরন কাটবে, পেছন থেকে টিমটি মেরে যাবে, আবার বলছে আমার চুল নাকি সব টেনে তুলে ফেলবে প্রমাণ যদি না দিই। প্রমাণ যদি হয়ে যায় তাহলে মাসি মাথা মুড়বে, মাসি আমাদের এই টিকটক বৌদির মতো মাথা মুড়বে, তোমরা সাক্ষী থাকলে, কিন্তু তোমরা কিন্তু সাক্ষী থাকলে। প্রমাণ কাকে দেবো? ওই মাসিকে? কে হয় মাসি? আমি কালকেই বলেছি কে হয়, তুমি কে হও, কে হও তুমি যে তোমাকে আমার প্রমাণ দিতে হবে? আমি আনসারেবল আমার ভিউয়ার্সদের কাছে, আমি ভিডিও করছি আমার ভিউয়ার্সদের জন্য, তোমার কাছে আমি অ্যান্সারেবল নই। কখন, কি মুহূর্তে, কোন পরিস্থিতিতে, কোন সময় আমি প্রমাণ আনবো এখানে, সেটার জন্য তোমাকে কিছু বলতে হবে না, তুমি কিছু বলতেও পারো না, তোমার সেই রাইট নেই, তুমি তোমার অডাসিটির বাইরে বেরিয়ে কথা বলছো। এরপর যখন তোমাকে ঘাপছে ধরবো, তুমি কিন্তু কুল কিনারা পাবে না, বুঝতে পেরেছো? কুল কিনারা পাবে না, আমার পেছনে লাগতে এসো না, তুমি সবার পেছনে অকারণে লাগো, তুমি উল্টো পথেই চলো, সেটা আমি জানি। কোথাও তুমি অনেক বড় বড় কথা বলো, আমরা সত্যের সঙ্গে থাকি, কোনো সত্য তোমাদেরকে উদ্ঘাটন করতে এখানে দেখিনি, সব অসত্য পরকীয়ার সঙ্গেই তোমাদেরকে আমি থাকতে দেখেছি। ওআইটিতে আমিও অনেকদিন ধরে দেখি, কাজ না করলে কি হয়েছে, কত সত্য উদ্ঘাটন করতে পেরেছো, আর তোমাদের দৌড়ছে কত দূর পর্যন্ত সেটা আমিও জানি। তো যাই হোক, সেটা তোমার পার্ট, তুমি তোমার লাইফে কি করবে আমার জানারও দরকার নেই, দেখারও দরকার নেই, আমার লাইফে ইন্টারফেয়ার করতে আসবে না, আমার কন্টেন্ট নিয়ে আমি কাজ করছি, তুমি বলার কেউ হও না। তুমি আমার কাছে অ্যান্সার চাও কেন? যদি তোমার ক্ষমতা থাকে আমার নাম নিয়ে ভিডিও করো, তারপরে অ্যান্সার কোথায় দিতে হয় সেটা আমিও জানি। তোমার মাথার উপর আমার এই ক্ষমতা, আমার সেই ক্ষমতা, আরে বাবা তোমার থেকেও বেশি ক্ষমতা আমার আছে, এসে দেখো না, নামটা একবার নেও, তারপরে ক্ষমতা আমি দেখাবো, মাঠে নেমে তোমাকে ক্ষমতা দেখাবো। যাক, লাস্টবারের মতো বলে দিলাম, আশা করি মাসি এরপরে আর আমাকে খোঁচাতে আসবে না। মাসি, আমি একটা ভালো নাম দিয়েছি না মাসি, আমার এতগুলো নাম দিলে আমি তাকে একটু রেসপেক্ট দিয়ে নাম তো দিতেই হবে। যাই হোক, এবার রোগ, এবার ওরা রোগটা বলবে না, অথচ মানুষকে বোকা বানাবে, আমাদের ভীষণ অসুবিধা, এই রোগের জন্য প্রচুর টাকার প্রয়োজন, আমরা হাত পেতে ভিক্ষা নেব না, পেছন থেকে হাত পাতবো, সামনে থেকে হাত পাতবো না, এই বলে বলে ব্রেন ওয়াশ করে করে টাকা নেওয়া হলো। তাহলে সেখানে জানতে চাইতে পারবো না কেন যে কি হয়েছে? পুরো চ্যানেলটা তো সিম্প্যাথি দিয়েই উঠিয়েছে, অন্য কোনো কার্ডে তো খেলেনি। তাহলে সেখানে এতগুলো মাস তো ছেড়েই দিয়েছি যে ঠিক আছে, আগে সুস্থ হোক, আগে সুস্থ, কোনো ট্রিটমেন্টই দেখি না, কোনো ওষুধপত্রই দেখি না। এখন প্রেশারে পড়ে কিরে ওষুধ খেয়েছিস, খেয়ে নিস কিন্তু, আর একদিন একটু একটা দেখালো জেলোসিল খাওয়া, তাই না? মানে এদেরকে কি বলবে? এগুলো দেখার পরে তোমাদের চোখ খোলে না? না, রোগটাও নাকি আমাদেরকে, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেই খুঁজে বার করতে হবে। সবই যদি আমরা খুঁজে বার করি তাহলে আমাদের পেছনে কাঠি করছো কেন? আবার এই মাসিদের ভাষায় মাসিরা বলছে আমি এগেনস্টে চলে যাব, আমাকে প্রমাণ দাও। তুমি কে যে তোমাকে প্রমাণ দেওয়ার পর তুমি এগেনস্টে গেলে মহাভারত শুদ্ধ হয়ে যাবে? এখন অশুদ্ধ আছে, কে তুমি? আর কে তোমাকে প্রমাণ দেবে? তুমি কি মনে করছো? বলছে আগে মেয়েটা সুস্থ হোক। আচ্ছা, মেয়েটা সুস্থ হওয়ার পর কি তোমাকে কানে কানে এসে বলে দিয়ে যাবে যে মাসি গো মাসি আমি সুস্থ হয়েছি? কখনোই নয়। এই যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যতগুলো মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, তারা কি কেউ স্বীকার করেছে তাদেরকে নিয়ে যে কারণে কন্ট্রোভার্সি হয়েছে সেই কারণগুলো তারা ঘটিয়েছে? তাহলে তুমি কি করে ভাবছো যে তোমাকে ওরা খবর দেবে বা তুমি জানতে পারবে ও ঠিক কতটা অসুস্থ কিংবা অসুস্থ হলো কিনা? ও তো এটা ড্রামা। তুমি কি এখনো সেটা বুঝতে পারছো না, নাকি বুঝেও ইচ্ছাকৃত বুঝবে না এটা ভেবে রেখেছো? এই প্রশ্নটা আমি তোমাকে করে গেলাম যে তুমি এত কথা বলছো আমার পেছনে কাঠি করে, তুমি তো অনেক কিছু নিয়েই কথা বলো, একটা সময় পর তুমি নিজে রিপিট করবে না তো? একটা সময় পর তোমার মনে হবে না তো অন্যায় করেছি? জানো তো, মুখের কথা আর ওই যে কি বলে বুলি আর মুখের কথা একবার, মানে তীর আর মুখের কথা একবার বেরিয়ে গেলে আর কিন্তু ভেতরে ফিরিয়ে নেওয়া যায় না। আজকে তুমি যে কথাগুলো বলছো কালকে তোমাকে এর জন্য পস্তাতে হবেই, আমি বলে গেলাম তোমাকে, পস্তাতে তোমাকে হবেই। আর যে বলছো না প্রমাণ প্রমাণ প্রমাণ, তুমি বৃষ্টির এক্স হাজব্যান্ডকে নিয়ে অনেক কিছু বলছো, সেটা একরকম, তার পাস্ট লাইফটা নিয়েও বলেছো, তার সে লিভিংয়ে আছে এই সেই, সে যদি সত্যি সত্যি সামনে এসে তোমাকে প্রশ্ন করে আমি লিভিংয়ে আছি তার প্রমাণ দিতে হবে, পারবে তো প্রমাণ দিতে? পারবে তো? যদিও আমি এই পাঁচটা নিয়ে কথা বলতে চাই না, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। আমি ততটুকুই বলেছি অর্ণব বাবুকে নিয়ে যতটুকু বলা আমার এখতিয়ারের মধ্যে। তুমি বলেছো এখন বলছি এটা আমার সাবজেক্ট নয়, আমি সরে যেতে চাইছি, তাকে টানবো না।
তাকে টানবো না বলিনি, তাকে টেনে প্রত্যেকটা ভিডিওই করি, বলেছি তার পার্সোনাল লাইফটাকে টানবো না, বলেছি যে জিনিসগুলো অফিসিয়ালি এখানে প্রমাণ হিসাবে আসবে সেগুলোকে আমি এখন ঘোষণা করব না, কারণ যতক্ষণ তারা পারমিশন না দেবে ততক্ষণ সেটা তাদের পার্সোনাল। কারণ অর্ণববাবুর কোনো চ্যানেল এখানে নেই, আর তিনি নিজে এসে কোনো কাটাছেড়া করেনি। যে কাটাছেড়া করেছে আমাদের টিকটক বৌদি, সে তো কোনো প্রমাণ দেয়নি, সে একতরফা বলে গেছে। তাকে জিজ্ঞেস করেছো একতরফা কোনো কিছু হয়? তুমি তো বলছো। বলছি না যে ও সত্যি ধোয়া তুলসী পাতা এক হাতে তালি বাজে না, তাহলে যখন বলছো কই উল্টো দিকের মানুষটার তো কোনো দোষ তুমি দেখতে পাচ্ছ না? তোমার কি মনে হচ্ছে এতটাই অসুস্থ? এতটা অসুস্থ হলে কোনো মানুষ এত সাডেন সুস্থ হয়ে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে? তার খাওয়া দাওয়া, তার চলাফেরা, তার সমস্ত কিছুতেই একটা অন্যরকম জিনিস থাকে যে অসুস্থ থাকে, সেটা তো নিশ্চয়ই তুমি বোঝো। তোমার তারপরেও তুমি বলছো যে না প্রমাণ দাও, এখন তারা সরে যাচ্ছে। সরে যাব কেন? সরে যাবো কেন? প্রমাণ তোমাকে আমি দিতে যাবো কেন? তোমার কাছ থেকে জিজ্ঞেস করে এই কন্টেন্টটা আমি করতে বসেছি? একদমই নয়। তুমি কে আমার কাছে জানতে চাওয়ার? তুমি কে যে জানতে চাইছো? তুমিও যে কাজ করো আমিও সেই কাজ করি। তোমার কন্টেন্টের মধ্যে গিয়ে আমি কি বলেছি নাকি এটা কেন করছো, করতে পারবে না, এর প্রমাণ দাও? তুমি বলছো আমি সব প্রমাণ দিয়ে, তোমার ভিডিও আমি দেখেছি, কি প্রমাণ দিয়েছো? ওটাতে কি প্রমাণ হয়? কিচ্ছু প্রমাণ হয় না। তোমার এগেনস্টে ওই একই কন্টেন্ট নিয়ে তো অনেক মানুষ কাজ করছে, তারাও তো এরকম কত প্রমাণ দিচ্ছে। কি হলো তাতে? সলভ হলো? কিচ্ছু হয় না, ওইভাবে হয় না গো, ওইভাবে হয় না। এই বলছো না আগে ও সুস্থ, ও সুস্থ হওয়ার পর তুমি জানতে পারবে ও সুস্থ হয়েছে? ওর তো এটা নাটক। আর ও ঠিক কতটা অসুস্থ তোমার নাকি অনেক পরিচিত আছে, কই তুমি সেই খবরটা আনতে পারলে না? আমি তো বলছি নিয়ে আসো। ওর মাথায় কিচ্ছু হয়নি, এখনো বলছি। তাহলে ও ও অসুস্থ কতটা সেই খবরটাকে ও তোমায় দেবে? দিয়ে যাবে মাসি আমি সত্যি এতটা অসুস্থ ছিলাম? কখনোই নয়। যদি সেটাই হতো না তাহলে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে রোস্টিং আর কন্ট্রোভার্সি বলে কোনো কন্টেন্ট থাকতো না, কোনো ক্যাটাগরি থাকতো না। বুঝতে পেরেছো? এরা সত্যি বলবে না বলেই আমাদেরকে এখানে বসতে হয়েছে কন্ট্রোভার্সির চ্যানেল খুলে এদের সত্যি উদ্ঘাটন করার জন্য। এগুলো তো তুমি আমার থেকে অনেক বেশি ভালো বোঝো, তাই আমার পেছনে কাঠি না করে নিজেকে একটু কিছু প্রশ্ন করে দেখো যে আমরা ননস্টপ যখন এতগুলো পয়েন্ট তুলে ধরছি, সত্যি তার মধ্যে কি কোনো সত্যি নেই? যদি আমরা মিথ্যেই বলতাম ওরা কি চুপ করে থাকতো? তোমার কি মনে হয়? এই যে তুমি কিছু কিছু খোঁচা মারা কথা আমাকে বলছো, আমি সেটাই সহ্য করতে পারছি না, সেটা নিয়ে তোমার এগেনস্টে কথা বলছি, তাহলে তোমার কি মনে হয় ওদেরকে নিয়ে এত কথা বলছো ওরা চুপ করে থাকতো? ওদের কাছে যদি কোনো প্রমাণ থাকতো, কিংবা ওরা যদি সত্যি ঠিক হতো আর আমরা যদি ভুল হতাম, একটু বিবেচনা করো। আর অর্ণব মণ্ডলকে নিয়ে টানবো না এটা বলিনি, তার পার্সোনাল লাইফে আমি যাবো না, কারণ তার কোনো চ্যানেল নেই, সে কোনো কিছু এখানে দেখায়নি। যেটুকু আমার ভিডিওর স্বার্থে প্রয়োজন আমি ঠিক সেইটুকুই বলি, আর প্রমাণ যখন প্রয়োজন হবে এখানেই আসবে। প্রমাণ তো এখানেই আসবে, তুমিও দেখবে আমিও দেখবো, তুমিও থাকবে আমিও থাকবো। এটুকুই বললাম, এটুকুই আমার শুধু বলার ছিল আমার রেসপেক্টেবল মাসিকে। যাই হোক, তুমি অনেক নাম দিয়েছো বলে আমিও তোমাকে একটা নাম দিলাম, কারণ এর আগে তোমাকে আমি রেসপেক্ট করে দিদিভাই ডাকতাম, সেটা আর পারলাম না। যাই হোক, আর কিছু বলার নেই। তো এবার বলতে চাই যে সমস্ত কিছু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই নাকি খুঁজে খুঁজে বার করবে। ছেলের পায়ে লেগেছে, ছেলের পায়ে ব্যথা, পাটা নাকি খুব ফুলে গেছে দেখলাম। দেখো বাচ্চা কোনো কন্টেন্ট নয়, আমি বারবার বলি, কিন্তু কিছু কথার প্রসঙ্গে তো কথা বলতেই হয়। পায়ে নাকি এতটা ফুলে গেছে, লেগেছে, ছেলে মামা বাড়ি থেকে আসতে চায় না। টিভি ওখানে টিভি আছে, বাড়িতে টিভি না, বাচ্চারা একটু কার্টুন টার্টুন দেখতে তো ভালোবাসে। তবে একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, খুব শিগগিরই একটা বাইক আর টিভি কিন্তু বাড়িতে আসবে। ইন্ডাকশনও আসতে পারে, কথাটা উঠেছে, কিন্তু পয়সা তো আছে তাই না বন্ধুরা? আর দেখো এই যে আমাদের দুপুর ঠাকুরপো কিন্তু হেভি বাগাতে পারে তাই না? দাদার বউকে বাগিয়েছে, বেশ কিছু পয়সা বাগিয়েছে, ভিউয়ার্সদের ইমোশনকে বাগিয়েছে, এখন দেখো শালার বাইকটাও কিন্তু বাগিয়ে নিয়েছে। শালার কি বাইকের প্রয়োজন হয় না? সবসময় তো দেখি দুপুর ঠাকুরপো ওই বাইকটাকে চালায়, এটা আমার মনে হলো তাই তোমাদেরকে জিজ্ঞেস করলাম, শালার কি বাইকের প্রয়োজন হয় না? আরে শালা তোমার বাইকটা গেছে, এটাও কিন্তু বাগিয়ে নিয়েছে, এটাও বাগিয়ে নিয়েছে কিন্তু আমাদের দুপুর ঠাকুরপো। যাই হোক, ছেলে খুব অসুস্থ, মানে ছেলের পায়ে লেগেছে। আচ্ছা, আমাদের ছেলেমেয়েরা যদি কোথাও কোনো চোট পায়, ধরো আমরা জানি না, ধরো স্কুল থেকে বা পড়ার ওখান থেকে বা খেলার ওখান থেকে আসলো, খোঁড়াচ্ছে বা লেগেছে, আমরা কি করবো? তাড়াতাড়ি সাথে সাথে আগে ডক্টরের কাছে যাব, আগে একটা এক্সরে করে দেখবো কি হয়েছে, তাই না? আমরা তো বাবা মা, আমরা তো এটাই করবো। যদি অনেক রাত হয়ে যায়, রাত্রি 10টার পরে ডাক্তার অ্যাভেলেবেল থাকে না সব জায়গায়, তখন আমরা হসপিটালে নিয়ে যাবো, কিন্তু বসে থাকবো না। কি বললো? দেখি কালকের দিনটা দেখি, মা তো তেল মালিশ করেছে, তারপরে যদি মনে হয় অসুবিধা হচ্ছে তাহলে পরে নিয়ে যাব। এত নাকি কেয়ারিং বাবা মা। কালকের দিনটা দেখি, সে তো একটা বাচ্চা, সে তো একটা বাচ্চা। আমরা নিজেরা নিজেদের কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমাদের ভালোবাসার মানুষের কষ্ট কিন্তু আমরা সহ্য করতে পারি না, তারপরে একটা বাচ্চা।
মা, সে বলছে দেখি কি হয়, দু একদিন না হয় দেখি তারপরে। কেন এতটা ওয়েট করতে হবে কেন? এতটা ওয়েট করতে হবে কেন? কন্টেন্ট পাওয়া যাচ্ছে না, এখন ছেলে কন্টেন্ট হবে। এখন ছেলের এই পায়ে ব্যথা নিয়ে অনেক নাটক আসবে। দেখো আবার আমরা এই যে আগে আগে পোল খুলে দিলাম বলে হয়তো কন্টেন্টটা চেঞ্জও হয়ে যেতে পারে। সত্যি কত ড্রামাও। তখন আবার কি বললো, একসাথে মিশনে যাবে না, একসাথে মিশন হসপিটালে যাবে, একসাথে মা আর ছেলে দুজনকেই নাকি এই দুপুর ঠাকুরপো একসাথে দেখিয়ে নিয়ে আসবে। মাকে ঠিক কিসের জন্য নিয়ে যাবে? মুখ ফুলে গেছে সেই জন্য, এই রিজনটা জানে না। মুখ ফুলে যাচ্ছে কেন এই রিজনটা জানে না। এত বড় রোগ, এত বড় রোগ, কিন্তু মুখটা কেন ফুলে যাচ্ছে, রোগ হলে কী কী সিমটম হয় বা ওষুধ খেলে কী কী সিমটম হতে পারে এটা ডাক্তাররা আগে আগেই দিয়ে দেয়। একটা অসুস্থ পেশেন্ট তার ডায়েট চার্ট ডাক্তারের সাথে সাথেই দিয়ে দেবে সব কিছু। তাকে কিভাবে থাকতে হবে, তাকে কিভাবে চলতে হবে, না ওদের আবার সব আলাদা। ওদের মাথায় ব্লাড ক্লটিং, সেই নিয়ে নাকি ঘাম ঝরা জিম করতে বলেছে ডাক্তার। বুঝতে পেরেছো? ঘাম ঝরা জিম করতে বলেছে, ওদিকে মাথায় ক্লটিং। আচ্ছা ক্লটিং কোথায় থাকলো? টিউমার না ক্যান্সার? যদি টিউমার হয়ে গিয়ে থাকে তাহলে তো আর ব্লাড ক্লটিং নেই, টিউমার হয়ে গেছে। আর যদি ক্যান্সার হয় তাহলে তো আর কোনো অ্যান্সারই নেই ওদের ভাষায়, তাই না? ক্যান্সার অলরেডি হয়ে গেছে। আর যদি টিউমার ক্যান্সার দুটোর একটাও না হয়, ক্লটিং, ক্লটিং তো আবার চোখ থেকে বেরিয়ে গেছে, ক্লটিং তো চোখ থেকে বেরিয়ে গেছে, তার মানে এখন ব্রেন সুস্থ, তাই না? এটা ধরা পড়ার পর দেখাতে হবে বলে তড়িঘড়ি কি বলবে, কি বলতে, বেশি শিক্ষিত তো আমাদের দুপুর ঠাকুরপো আবার খুব শিক্ষিত, এই জন্য লোকের বাড়ি বাড়ি গিয়ে টিউশন করতে হয়। এত শিক্ষিত বলে সবাইকে বোকা ভেবে বলে দিল ব্রেনে ক্লটিং চোখ থেকে বেরিয়েছে। তোমরা কোথাও কোনোদিনও শুনেছো, কোনোদিনও শিখেছো, দেখেছো যে ব্রেনের একটা ক্লটিং, ক্লটিং মানে রক্ত জমাট বেঁধে আছে, সেটা নাকি চোখ থেকে বেরোয়? ভুল হয়ে গেছে, ওটা বলা উচিত ছিল নাক থেকে বেরিয়েছে, তাই না বলো? তবুও সেখানে কিছুটা মানা যেত। চোখ থেকে ব্রেনের ক্লটিং, তার মানে ব্রেনে আর কিছু নাই, ব্রেন তার মানে ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এই জন্য ব্রেন রিলেটেড আর কিছু আসছে না, ব্রেন রিলেটেড আর কিছু আসবেও না। ব্রেনটা তো সম্পূর্ণ ড্রামা ছিল। তাহলে চুলটা কেন কাটতে হলো? কিসের ইনফেকশনের জন্য চুল কেটেছে? ব্রেনে তো আর কিছু নেই, ব্রেনে তো কিছুই নেই, ক্লটিং ছিল, ইনফেকশন তো ছিল না। ক্লটিংটা টিউমার না ক্যান্সার ঠিক আমি জানি না, তা সেই ক্লটিংও তো এখন নেই, চোখ থেকে বেরিয়ে গেছে। তাহলে চুলটা কাটলো কিসের জন্য? চুলটা কেন কেটেছে? কোনো ওটি তো হবে না, ওরা তো জানতো যে ক্লটিংটা চোখ থেকে বেরিয়ে যাবে, তার মানে কোনো ওটি করতে হবে না। তাহলে তারপরেও বলে গেল কেন যে আমরা জানুয়ারিতে ডাক্তার দেখাতে যাব, বাইরে ওটি করতে হবে কি না এখনো জানি না। কিসের ওটি করবে? ক্লটিং তো বেরিয়েই গেছে, আর তো রক্তটা এখানে জমাট বেঁধে নেই, ওটিটা কিসের হবে বন্ধুরা? ব্রেনের তো ওটি হবে। স্ক্যান কোথায় হয় বন্ধুরা? স্ক্যান কোথায় হয়? আমি জানি না, আমি মূর্খ। পেটে কিছু হলে ইউএসজি হয়, ইউএসজি সবার আগে করতে হয়, তারপরে আরও বেশ অনেক অনেক টেস্ট আছে, অনেক ক্ষেত্রে এমআরআইও করতে হয়। স্ক্যান, বায়োপসি, এগুলো বায়োপসি অন্য জায়গাতেও হয় জানি, বায়োপসি স্পেসিফিক কিছু কারণেই করা হয়, স্পেসিফিক কিছু কারণেই বায়োপসি করা হয়। কিন্তু ওরা যেটা বলেছে স্ক্যান বায়োপসি, ওরা তো ব্রেন রিলেট করেই বলেছে, ওরা বলেছে মাথায় হবে, ওটি মাথায় হবে। তাহলে কি করে হবে? ক্লটিং তো নেই, অথচ পেশেন্ট পার্টি জানেই না ওটি হবে কিনা। জানবে কি করে? কত আর স্ক্রিপ্টেড জিনিস বলা যায়, ধরা পড়ে যাওয়ার পর থতমত তো খেতেই হয়, তাই না? যাই হোক, জানিও ভুল বললাম কিনা। ক্যালমা, এদের অনেক ক্যালমা, আর এই ক্যালমায় অনেকেই ইনভলভ আছে, আরও অনেক কিছু আছে যেগুলো জানানোর, কিন্তু এই ভিডিও যখন করতে বসি এত বড় ভিডিও হয়ে যায় না, আর কি বলবো। যাই হোক বন্ধুরা, আবার কালকে আসবো। এই যে বললাম শো স্টপার ছাড়া কিন্তু এদেরকে যাবে না, আসবে এই ভিডিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই বৃষ্টির এক্স হাজব্যান্ডকে সবাই দেখে নিয়েছো, ভালো থেকো, টাটা।